Assalamu alaikum viewers. How are you all? I think you are all well by the grace of Allah. আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ওয়াটস অ্যান্ড ফ্রেশ এই টপিকটির দ্বিতীয় অংশ। তাই যারা এই টপিকটির প্রথম অংশ করেননি তারা খুব শীঘ্রই দেখে আসুন। কারণ আপনারা যদি প্রথম পার্টটি দেখে আসেন তাহলে সেই ক্ষেত্রে পরের পার্টটি বুঝতে অনেক সুবিধা হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো। এখন আমি রুল নম্বর 6 নিয়ে আলোচনা করব। আর রুল নম্বর 6 এ আমরা যেটা পাচ্ছি তা হলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সেন্টেন্সের মাঝখানে বসে থাকে। বেসিক্যালি যারা টেন্স বুঝো তাদের জন্য শুধুমাত্র দুটো রুল বুঝলেই কিন্তু হয়ে যাবে। এক নম্বর রুলে আমরা যেটা পাবো তা হলো যে ড্যাশের সামনে যদি আমরা প্রেজেন্ট টেন্স পেয়ে থাকি আর অপরদিকে ড্যাশের পর যদি আমরা পাস্ট টেন্স পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই পজিশনে অবশ্যই অ্যাজ ইফ ইউজ করব। অথবা ড্যাশের সামনে যদি আমরা পাস্ট টেন্স পেয়ে থাকি এবং ড্যাশের পরে যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্স পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ ইফ ইউজ করব। কিন্তু যারা টেন্স বুঝো না তাদের জন্য আমি বেশ কিছু কৌশল বের করছি। যেমন ড্যাশের সামনে একটি ক্লোজ এবং ড্যাশের পর যদি আমরা সাবজেক্ট প্লাস ওয়্যার দেখতে পাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ ইফ ইউজ করব। ড্যাশের সামনে একটি ক্লোজ এবং ড্যাশের পর যদি আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 দেখতে পাই অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল দেখতে পাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ ইফ ইউজ করব। যারা এগুলোও বুঝবে না তাদের জন্য আরও কিছু কৌশল আছে। যেমন দেখো ড্যাশের সামনে যদি আমরা স্পিক কথাটি দেখতে পাই, ড্যাশের সামনে যদি আমরা টেল কথাটি দেখতে পাই, ড্যাশের সামনে যদি আমরা লুক, অ্যাক্ট, প্রসিড, ডেসক্রাইব, সে এবং বিহেভ এই কয়েকটি শব্দের মধ্যে যদি আমরা যে কোনো একটি শব্দ আমরা দেখতে পাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই সেন্টেন্সের মধ্যে অবশ্যই অ্যাজ ইফ ইউজ করব। তবে আরেকটা জিনিস দেখো যে স্পিক না থাকে কিন্তু স্পক থাকতে পারে, টেল না থাকে আবার টোল্ড থাকতে পারে, আবার লুক না থাকে লুকড থাকতে পারে, অ্যাক্ট না থাকে অ্যাক্টেড থাকতে পারে, প্রসিড না থাকে প্রসিডেড থাকতে পারে, ডেসক্রাইব না থাকে ডেসক্রাইব থাকতে পারে এবং সে না থাকে সেট থাকতে পারে এবং লাস্ট ওয়ান ইজ বিহেভ না থাকে বিহেভড থাকতে পারে। অর্থাৎ প্রেজেন্টও থাকতে পারে এবং পাস্টও থাকতে পারে। যেমন উদাহরণে দেখো এক নম্বরে আমরা যেটা পাচ্ছি হি স্পিক্স ড্যাশ হি নি এভরিথিং। তো যারা টেন্স বুঝো তাদের ক্ষেত্রে একটু বর্ণনা করতেছে দেখো যে ড্যাশের সামনে আমরা স্পিক্স পাচ্ছি, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, রাইট? অর্থাৎ ভার্বটি আমাদের প্রেজেন্ট ফর্মে রয়েছে। পরেরটি দেখো হি নি এভরিথিং, দ্যাট মিন্স এখানে নি হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। তার মানে কি ড্যাশের সামনে আমরা প্রেজেন্ট পাচ্ছি, অপরদিকে ড্যাশের পরে আমরা পাস্ট পাচ্ছি, দ্যাট মিন্স এই পজিশনে আমাদের কি ইউজ করতে হবে? অ্যাজ ইফ ইউজ করতে হবে। এবার দেখো বি নাম্বার। বি নাম্বার আমরা কি পাচ্ছি? হি বিহেভড ড্যাশ হি হ্যাড নট নোটিসড মি। তার মানে ড্যাশের সামনে আমরা বিহেভড কথাটি দেখতে পাচ্ছি, অর্থাৎ ড্যাশের সামনে পাস্ট এবং পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, দ্যাট মিন্স এই পজিশনে কিন্তু আমাদের অ্যাজ ইফ ইউজ করতে হবে। কিন্তু যারা টেন্স বোঝো না ড্যাশের সামনে যদি আমরা স্পিক বিহেভ এই শব্দগুলো যদি আমরা পেয়ে থাকি তাহলে মাস্ট বি ওই সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাজ ইফ ইউজ করব। আশা করি বুঝতে পারতেছো। এখন আমি রুল নম্বর 7 নিয়ে কথা বলবো। সো রুল নম্বর 7-এ আমরা যেটা পাচ্ছি তা হলো হ্যাভ টু অথবা হ্যাজ টু। হ্যাভ টু অথবা হ্যাজ টু শব্দের অর্থ হচ্ছে তেই হবে। অর্থাৎ হ্যাভ টু অথবা হ্যাজ টু দ্বারা বাধ্যবাধকতা বোঝায়। কোনো একটা কাজ আমাকে করতেই হবে এই অর্থে আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করতে হবে। তাহলে এ নাম্বার দেখো, আই ওয়ান্ট টু গো টু আ ফরেন কান্ট্রি সো আই ড্যাশ মেক আ পাসপোর্ট। অর্থাৎ আমি একটি বাইরের দেশে যেতে চাই বা একটা বিদেশে যেতে চাই, তো এই জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই একটা পাসপোর্ট তৈরি করতে হবে। তার মানে কি এখান থেকে আমরা বুঝতে পারতেছি যদি আমরা পাসপোর্ট তৈরি না করি তাহলে কিন্তু আমি বিদেশে যেতে পারবো না। সো দ্যাট মিন্স এটা কিন্তু আমাকে করতেই হবে। তো যার কারণে এই পজিশনে কিন্তু আমাদের অবশ্যই হ্যাভ টু অথবা হ্যাজ টুর মধ্যে ইউজ করতে হবে। এরপর বি নাম্বারটা দেখো, টাইম ইজ ওভার, অর্থাৎ সময় শেষ। উই ড্যাশ গো নাও। তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যেহেতু সময় শেষ এই জন্য আমাকে অবশ্যই যেতে হবে। এখন সাপোজ মনে করো তোমরা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা, এখন হঠাৎ করে তোমাদের সময় শেষ হয়ে গেল, তার মানে কি তোমাদের যাওয়া উচিত না যেতেই হবে? অবশ্যই যেতে হবে, কারণ আমাদের সময় লিমিটেড থাকে। তো যার কারণে কিন্তু এখানে আমাদের কি বোঝাচ্ছে? বাধ্যবাধকতা বোঝাচ্ছে। দ্যাট মিন্স এই পজিশনে কিন্তু আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করতে হবে। এরপর দেখো রুল নম্বর 8। রুল নম্বর 8-এ আমরা যেটা পাবো তা হলো হ্যাড বেটার।
হ্যাড বেটার শব্দের অর্থ হলো কোনো কিছু করা ভালো অথবা উচিত, অর্থাৎ কোনো একটা কাজ করা ভালো এরকম অর্থে আমাদের হ্যাড বেটার ইউজ করতে হবে। তবে এখানে একটু কনফিউশন আসে যে কখন আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করব এবং কখন আমরা হ্যাড বেটার ইউজ করব। এই জন্য দুটো নোট দেখো। নোট ওয়ানে আমরা যেটা পাবো তা হলো সিম্পল ইনলেস, অর্থাৎ সাধারণ কোনো যদি অসুস্থতা বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি ইউজ করতে হবে, অবশ্যই হ্যাড বেটার ইউজ করতে হবে। যেমন সাধারণ অসুস্থতা বলতে আমরা কি বুঝি, যেমন হেডেক, ফিভার, কোল্ড অথবা উইক। তার মানে কি এখান থেকে আমরা বুঝতে পারতেছি এগুলো হচ্ছে সিম্পল ইলনেস। তো এই জন্য এগুলো যখন আমরা কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেখতে পাবো তখন ওই সেন্টেন্সের মধ্যে অবশ্যই আমরা হ্যাড বেটার ইউজ করব। এবার নোট টু দেখো। সো নোট টু এ আমরা যেটা পাচ্ছি তা হলো সিভার ইলনেস। সিভার শব্দের অর্থ হলো তীব্র, অর্থাৎ তীব্র কোনো অসুস্থতা যদি বোঝায় সেন্টেন্সের মধ্যে তাহলে অবশ্যই ওই সেন্টেন্সের মধ্যে আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করতে হবে। আর তীব্র অসুস্থতা বলতে আমরা যে রোগগুলোকে বুঝবো যেমন ক্যান্সার, ব্রেন টিউমার ইটিস। যেমন এ নাম্বারে দেখো, রূপা সিমস টু বি উইক, অর্থাৎ রূপাকে দুর্বল মনে হচ্ছে। She dash consult an experienced doctor. তাই তাকে একজন দক্ষ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তার মানে কি এখানে আসলে আমরা উচিত কথাটি দেখতে পাচ্ছি। এবং যারা আসলে এই জিনিসটা বোঝে না তারা যদি উইক, হ্যাডেক, ফিভার, কোল্ড এই জিনিসগুলো যদি তোমরা দেখতে পাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওই সেন্টেন্সের মধ্যে তোমরা হ্যাড বেটার ইউজ করবে। এবার বি নাম্বারে দেখো, ইট ইজ রেইনিং আউটসাইড, অর্থাৎ বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা, তাই তোমার একটা ছাতা নেওয়া উচিত। তার মানে কি এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই সেন্টেন্সের মধ্যে উচিত কথাটি আসতেছে, এই জন্য অবশ্যই আমাদের এই সেন্টেন্সের মধ্যে হ্যাড বেটার ইউজ করতে হবে। অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে আমাদের হ্যাড বেটার এবং বি এর অ্যান্সারও কিন্তু আমাদের হ্যাড বেটার। এবার রোল নম্বর 9 দেখো। সো রোল নম্বর 9 এ আমরা যেটা পাচ্ছি তা হলো ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম অর ইট ইজ হাই টাইম, অর্থাৎ এই তিনটার মানে হচ্ছে কোনো কাজ করার এটাই উপযুক্ত সময়। বেসিক্যালি এখানে আমরা যদি দুটো নিয়ম মনে রাখতে পারি তাহলে হয়ে যায়। এক নম্বর হচ্ছে ড্যাশের পর যদি আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দেখতে পাই তাহলে ওই সেন্টেন্সের মধ্যে আমরা অবশ্যই এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করব। আর এটা ডিপেন্ড করবে আমাদের টেবিলের উপর, অর্থাৎ টেবিলে যদি ইট ইজ টাইম দেওয়া থাকে দ্যাট মিনস আমাদের ইট ইজ টাইম ইউজ করতে হবে। যদি ইট ইজ অ্যাবাউট টাইম থাকে তাহলে আমাদের ইট ইজ অ্যাবাউট টাইম ইউজ করতে হবে। এরপর আরেকটা নিয়ম দেখো, যদি আমরা প্রথম নিয়মটা না পাই তাহলে পরের নিয়মটা কিন্তু অবশ্যই পাবো। অর্থাৎ ড্যাশের পর যদি আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাই তাহলে ওই সেন্টেন্সের মধ্যে অবশ্যই ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম অথবা ইট ইজ হাই টাইম বসবে। বেসিক্যালি যদি প্রথম রুলটা দেওয়া থাকে তাহলে পরের রুলটা দেওয়া থাকবে না, আর যদি পরের রুলটা দেওয়া থাকে তাহলে প্রথম রুলটা দেওয়া থাকবে না। যেমন দেখো এ নম্বরে ড্যাশ উই চেঞ্জড আওয়ার ব্যাড বিহেভিয়ার, তার মানে কি আমরা ড্যাশ পাচ্ছি, তারপর সাবজেক্ট পাচ্ছি এবং ভার্ব টু পাচ্ছি। যেহেতু আমরা ড্যাশ, সাবজেক্ট এবং ভার্ব টু পাচ্ছি দ্যাট মিনস এই পজিশনে অবশ্যই আমাদের ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম অথবা ইট ইজ হাই টাইম এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। এবার দেখো বি নাম্বার ড্যাশ টু লার্ন ইংলিশ, তার মানে কি এখানেও কিন্তু আমরা ড্যাশের পর টু প্লাস ভার্ব ওয়ান পাচ্ছি। যেহেতু ড্যাশের পর আমরা টু প্লাস ভার্ব ওয়ান দেখতে পাচ্ছি দ্যাট মিনস অবশ্যই এই সেন্টেন্সের মধ্যে কি বসবে, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম অথবা ইট ইজ হাই টাইম। আশা করি বুঝতে পারছো। এবার রুল নম্বর 10 দেখো। সো রুল নম্বর 10 এ আমরা যেটা পাচ্ছি তা হলো আনলেস অথবা ইফ। বেসিক্যালি আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, আর ইফ শব্দের অর্থ হচ্ছে যদি। তো আনলেস এবং ইফের যদি আমরা একটা নিয়ম বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা ইউজ করতে পারবো। যেমন দেখো ড্যাশের পর যদি আমরা কোনো একটা ক্লোজ দেখতে পাই এবং পরের ক্লোজে যদি আমরা সাবজেক্ট প্লাস উইল, উড অথবা শ্যাল দেখতে পাই তাহলে ওই সেন্টেন্সের মধ্যে আমরা অবশ্যই আনলেস অথবা ইফ ইউজ করব। যেমন দেখো এ নাম্বার ড্যাশ ইউ রিড বুক ইউ উইল ফেল ইন এক্সাম, তার মানে কি আমরা কি দেখতে পাচ্ছি এখানে ড্যাশের পর একটি ক্লোজ, তারপর কমা রয়েছে এবং পরের ক্লোজে আমরা সাবজেক্ট প্লাস উইল দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এখানে কিন্তু আমাদের আনলেস অথবা ইফ ইউজ করতে হবে। তো এটা ডিপেন্ড করবে আমাদের মিনিংয়ের উপর। আনলেস ইউ রিড বুক ইউ উইল ফেল ইন এক্সাম, যেহেতু আনলেস এই সেন্টেন্সের মধ্যে খাপ খাচ্ছে বা মিনিং দিচ্ছে দ্যাট মিনস এই সেন্টেন্সের মধ্যেই আমরা আনলেস ইউজ করব। কিন্তু বি নাম্বারে দেখো ড্যাশ ইউ ইনভাইটেড মি আই উড গো,
তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশ রয়েছে, তারপর একটি ক্লোজ রয়েছে এবং পরের ক্লোজে আমরা সাবজেক্ট প্লাস উড দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এই সেন্টেন্সের মধ্যেই আমরা আনলেস অথবা ইফ ইউজ করব। পরের সেন্টেন্সটিতে ইফ দিয়ে আসলে মিনিং হচ্ছে, এই জন্য আমরা এখানে ইফ ইউজ করব। যেমন ইফ ইউ ইনভাইটেড মি আই উড গো, অর্থাৎ তুমি যদি আমাকে ইনভাইট করতা তাহলে আমি যেতাম। আশা করি বুঝতে পারতেছো। এবার রুল নাম্বার 11 দেখো। সো রুল নাম্বার 11 এ আমরা যেটা পাচ্ছি তা হলো ইউজ টু অথবা বি ইউজ টু। বেসিক্যালি অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো দ্য ডিফারেন্স বিটুইন ইউজ টু অ্যান্ড বি ইউজ টু। ওকে, তো তাহলে প্রথমত আমরা মিনিংটা একটু জেনে নিই। ইউজ টু শব্দের অর্থ হচ্ছে অতীতে কোনো কাজ করতাম কিন্তু এখন করি না। আর অপরদিকে বি ইউজ টু বলতে হচ্ছে অতীতে কোনো কাজ করতাম, এখনো করি, এবং যা এখন আর কঠিন মনে হয় না বা নতুন মনে হয় না। তাহলে আমরা প্রথমত ইউজ টু নিয়ে একটু কথা বলবো। তাহলে ইউজ টু দেখো, ইউজ টু আমরা কখন ইউজ করব? প্রথমত আমরা সাবজেক্ট দেখব, তারপর ড্যাশ দেখব, এবং ড্যাশের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ইউজ টু ইউজ করব। তাহলে ইউজ টু কোথায় বসে? ড্যাশের পর যদি আমরা ভার্ব ওয়ান পেয়ে থাকি। তবে এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করব যে সেন্টেন্সটিতে অবশ্যই অতীতের সাইন থাকতে হবে। যেমন চাইল্ডহুড, আর্লি এজ, ইয়াং, পাস্ট, ইটিসি। অর্থাৎ এই সাইনগুলো যদি উল্লেখ থাকে এবং ড্যাশের পর যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাই তাহলে অবশ্যই ওই সেন্টেন্সের মধ্যে আমরা ইউজ টু ইউজ করব। যেমন এ নাম্বারে দেখো, আই ড্যাশ লিভ অ্যালোন ইন দ্য পাস্ট বাট নো লঙ্গার লিভ অ্যালোন। তো এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে অতীতে আমি একাকী বসবাস করতাম কিন্তু এখন আর করি না। তার মানে কি, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা সাইন আমরা দেখতে পাচ্ছি, আর তা হলো পাস্ট, এবং পাশাপাশি আগে কাজটা করতাম এখন আর করি না। দ্যাট মিনস এই সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমরা ইউজ টু ইউজ করব। এবার দেখো বি ইউজ টু। তো বি ইউজ টু শব্দের অর্থ কি? বি ইউজ টু শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটি কাজ অতীত করতাম এবং এখনো করি, যা এখন আর কঠিন মনে হয় না বা নতুন মনে হয় না। তো বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা কাজ আমি অতীত করতাম এখনো করতেছি, সেটাই হচ্ছে মানে ওই সেন্টেন্সের মধ্যে আমরা কি ইউজ করব? বি ইউজ টু ইউজ করব। তো এখানে একটা রুল রয়েছে, রুলটা হচ্ছে এরকম যে প্রথমত যদি আমরা সাবজেক্ট পেয়ে থাকি এবং তারপর যদি ভার্ব প্লাস আইএনজি দেখতে পাই এবং সেন্টেন্সটা যদি এরকম বোঝায় যে অতীত করছিলাম এবং এখনো করা হচ্ছে, তাহলে সেই সেন্টেন্সের মধ্যে আমরা কি ইউজ করব? বি ইউজ টু ইউজ করব। যেমন দেখো এ নাম্বার, আই ড্যাশ লিভিং অ্যালোন অ্যান্ড আই অ্যাম হ্যাবিচুয়েটেড টু ইট। তার মানে কি, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমি একাকী বসবাস করতাম এবং এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তাহলে দেখো এই সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ড্যাশের পর ভার্ব প্লাস আইএনজি এবং পাশাপাশি কোনো একটা কাজ আগে করা হয়েছিল এবং পাশাপাশি এখনো করা হচ্ছে। দ্যাট মিনস এখানে আমরা বি ইউজ টু ইউজ করব। আশা করি বুঝতে পারতেছো। এবার রোল নম্বর 12 দেখো। সো রুল নাম্বার 12 এ আমরা যেটা পাবো তা হচ্ছে ইদার ডট অর, নিদার ডট নর, বোথ ডট অ্যান্ড, নট অনলি ডট বাট অলসো। অর্থাৎ এই চারটার মধ্যে যদি আমরা টেবিলে যে কোনো একটা পেয়ে থাকি তাহলে যেই সেন্টেন্সের মধ্যে আমরা ডাবল ড্যাশ দেখতে পাবো এবং শেষে হচ্ছে ফুল স্টপ, তাহলে ওই সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমরা ইউজ করব। যেমন দেখো, সাকিব ইজ ড্যাশ আ বোলার ড্যাশ আ ব্যাটিং। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে সাকিব হচ্ছে একজন বোলার এবং পাশাপাশি কি ব্যাটিংও। তার মানে এখানেই কিন্তু আমরা কি ইউজ করব? বোথ ডট অ্যান্ড অথবা নট অনলি ডট ডট বাট অলসো। তাহলে দাঁড়াচ্ছে কি, সাকিব ইজ নট অনলি আ বোলার বাট অলসো আ ব্যাটিং। এবার রুল নম্বর 13 দেখো। সো 13 নম্বর রুলে আমরা যেটা পাচ্ছি তা হলো নিদার উইল অথবা নিদার শ্যাল। নিদার উইল অথবা নিদার শ্যাল শব্দের অর্থ হচ্ছে ও না। তো বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, মনে করো কেউ কোনো একটা কাজ করতেছে না, দ্যাট মিনস আমিও করতেছি না। তাহলে এই আমিও কথাটি বোঝাতে গেলে আমাদের অবশ্যই নিদার উইল অথবা নিদার শ্যাল ইউজ করতে হবে। তাহলে জানা যাক নিদার উইল অথবা নিদার শ্যাল আমরা কখন ইউজ করব বা কোন সেন্টেন্সের মধ্যে ইউজ করব। ড্যাশের পর যদি আমরা সাবজেক্ট এবং এরপরেই যদি আমরা ফুল স্টপ দেখতে পাই, খুব সহজ বিষয়। ড্যাশের পর যদি আমরা একটা সাবজেক্ট দেখতে পাই, যেমন উই, হি, শি, আই, এই সাবজেক্টগুলো আমরা যদি দেখতে পাই এবং তারপরেই যদি ফুল স্টপ দেখতে পাই তাহলে ওই সেন্টেন্সের মধ্যে নিদার উইল অথবা নিদার শ্যাল ইউজ করব। যেমন দেখো এ নম্বর, সাকিব ডাজন্ট ওয়ান্ট টু প্লে ক্রিকেট। অর্থাৎ সাকিব ক্রিকেট খেলতে চায় না ড্যাশ উই, আমরাও চাই না।
তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি এই সেন্টেন্সের মধ্যে আমাদের কি ইউজ করতে হবে নিদার শ্যাল অথবা নিদার ওয়েল। এরপর রুল নম্বর 14 দেখো। সো রুল নম্বর 14 এ আমরা কি পাচ্ছি নিড নট। তো নিড নট শব্দের অর্থ হচ্ছে কোনো কাজ করার প্রয়োজন নাই, অর্থাৎ কোনো একটি কাজ করার প্রয়োজন নাই এই অর্থে আমাদের নিড নট ইউজ করতে হবে। তো এখানে একটা রুল রয়েছে, রুলটা হচ্ছে এরকম যে সাবজেক্টের পর ড্যাশ এবং তারপর যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিড নট ইউজ করব। যেমন দেখো আই ড্যাশ ডু ইট, তার মানে এই সেন্টেন্সের মধ্যে আমরা কি ইউজ করব নিড নট ইউজ করব। তার মানে যদি আমরা নিড নট ইউজ করি তাহলে সেন্টেন্সটার মিনিং দাঁড়াচ্ছে আই নিড নট ডু ইট, অর্থাৎ আমার এটা করা প্রয়োজন নেই। তো আশা করি ক্লাসটা অনেক ভালো লাগতেছে, এবং এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নো মোর টুডে। আল্লাহ হাফেজ।